সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, পরিশ্রান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। জানাবো নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। এদিকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ রুশ হামলা। আর থাকছে ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হবে আশা জেলেনস্কির। এদিকে হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, 15 বছরের সব অপকর্মের বিচার করব বলছে ডাক্তার ইউনূস। এবং সর্বশেষ থাকছে অশান্ত মণিপুরে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ। ইসরায়েলের একটি দৈনিক পত্রিকা স্বীকার করেছে যে ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কালের নিয়ম পরিবর্তন করে 32 মাস থেকে 36 মাস করার চেষ্টা করছে, যাতে সৈন্য সংখ্যা বাড়ানো যায় এবং এই বাহিনীকে পুনর্গঠন করা যায়। ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত আহরনাথ শনিবার এক প্রতিবেদনে আরও লিখেছে, রিজার্ভ বাহিনীতে চাকরি থেকে অব্যাহতি নেয়ার বয়স 40 থেকে 45 বছর বাড়ানোর প্রয়োজন আছে। তবে সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণের সময়কাল বাড়ানোর চেষ্টা সামরিক আইনের পরিপন্থী হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে, যার ফলে জনবলের অভাবে সেনাবাহিনীকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। সহজভাবে বলা যায়, আমাদের সেনাবাহিনীতে পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। পার্সটোডের মতে ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত আহরনাথ আরও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীতে 7500 সৈন্যের ঘাটতি এবং তারা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনারা অত্যন্ত জীর্ণ ও ক্লান্ত এবং অপর্যাপ্ত বাহিনীতে ভুগছে। যুদ্ধের আগে থেকে ইসরায়েলের স্থায়ী বাহিনী একটি গুরুতর সংকটের মধ্যে ছিল, কিন্তু এখন তারা আরও বড় সমস্যায় পড়েছে এবং তারা যথাযথ সমর্থনের অভাবে ভুগছে। সেনাবাহিনীর এই সংকট নিয়ে পত্রিকাটির রিপোর্ট প্রকাশের একই সময় ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে যে এই সরকারের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ 7000 হারেদি ইসরায়েলিকে সেনাবাহিনীতে চাকরি করার জন্য ডাকার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হারেদিরা যুদ্ধক্ষেত্রে থাকার তীব্র বিরোধিতা করেছে এবং এই অবৈধ ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হারেদিদেরকেও সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেনাবাহিনীতে লোকবলের অভাব, ইসরায়েল সরকার তাদের ডাকতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 2023 সালের অক্টোবর থেকে 794 জন পুরুষ ও মহিলা ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, যার মধ্যে 370 জন গাজা উপত্যকার অভ্যন্তরে স্থল অভিযানের সময় নিহত হয়। এই সময়ের মধ্যে মোট আরও 5346 জন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে 4605 জনই গাজায় যুদ্ধে আহত হয়েছে। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন, সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও 72 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়, দখলদার বাহিনী জানত যে এই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী ও শিশুরা অবস্থান করছেন, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসেছে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি 5তলা ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালায়। এতে প্রায় 50 জন নিহত এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 43,846 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আর লেবাননে নিহত হয়েছে প্রায় 3500। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ভয়াবহ রুশ হামলা। রাশিয়া রোববার ইউক্রেনের উপর বিশাল পরিসরে ভয়াবহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, যাকে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে ভয়ঙ্কর আকারের হামলা হিসেবে বর্ণনা করেছেন কিয়েভের কর্মকর্তারা। এসব হামলায় ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। ঠান্ডা শীতের আগে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করার জন্য মস্কোর অভিপ্রায় সম্পর্কে আশঙ্কা তৈরি হওয়ার সময় এই আক্রমণটি চালানো হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন জুড়ে বড় আকারের হামলায় 120টি ক্ষেপণাস্ত্র এবং 90টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি বলেন, ইরানের তৈরি শাহেদের পাশাপাশি ক্রুজ ব্যালিস্টিক এবং বিমানে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী 140টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। তিনি বলেন, শত্রুর লক্ষ্য ছিল ইউক্রেন জুড়ে জ্বালানি অবকাঠামো। দুর্ভাগ্যবশত কিছু ক্ষেপণাস্ত্র ও পতনশীল ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। মাইকোলাইভে একটি ড্রোন হামলার ফলে 2 জন নিহত এবং 2 শিশুসহ 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে জেলেনস্কি। স্থানীয় গভর্নর ওলেও কিপার বলেন, ওদেশা অঞ্চলে আরও 2 জন নিহত হয়েছে, যেখানে হামলার ফলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে।
কিয়েভের সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেপি পপকর মতে সম্মিলিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা 3 মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের মস্কোর সর্বাত্মক আক্রমণের পর থেকে দেশটির বিদ্যুৎ পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বিদ্যুৎ বন্ধের পাশাপাশি দেশব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা নিয়মিতভাবে পশ্চিমা মিত্রদের আক্রমণ প্রতিহত বিমান প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইউক্রেন জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী কিয়েভ, ওডেসার প্রধান দক্ষিণ বন্দর, সেই সাথে দেশটির পশ্চিম মধ্য অঞ্চলসহ বিভিন্ন স্থানে হামলা হয়। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইউক্রেনের উপর বিশাল রুশ আক্রমণের কারণে পুলিশ এবং মিত্ররা বিমান, ফাইটার জেট সহ পুলিশ আকাশসীমায় সতর্ক অবস্থান নেয়। তবে এসব পদক্ষেপ সীমান্ত এলাকার নিরাপত্তার কারণে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ সশস্ত্র বাহিনী। পপকার মতে, কিয়েভের ঐতিহাসিক কেন্দ্রে একটি 5তলা আবাসিক ভবনের ছাদে আগুন লেগে একজন আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের হামলায় বেসরকারি বিদ্যুৎ কোম্পানি দ্বারা পরিচালিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, আশা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ আশা করে 2025 সালে আমেরিকার নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর কূটনীতিক উপায়ে রাশিয়ার সাথে যুদ্ধ দ্রুতই শেষ হবে। জেলেনস্কি এক রেডিও সাক্ষাৎকারে বলেন, কিয়েভকে সামরিক শক্তির পরিবর্তে আলোচনার মাধ্যমে পরবর্তী বছর যুদ্ধের অবসান ঘটানোর জন্য সম্ভাব্য সবকিছু করতে হবে। তিনি বলেন, আমাদের যা করতে হবে তা হলো এই যুদ্ধ আগামী বছর শেষ হবে। সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কূটনীতিক উপায়ে যুদ্ধ শেষ করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর ফোনালাপের সময় তিনি ট্রাম্পের সাথে গঠনমূলক আলোচনা করেছেন। হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব, 15 বছরের সব অপকর্মের বিচার করব বলছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব, শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসনও এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এবং পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনের বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ করা যাচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভারত থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম খুন হয়েছে এই সময়ে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1,600 জনের গুমের তথ্য পেয়েছে। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছাড়িয়ে যাবে। অশান্ত মণিপুরে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ। ভারতের মণিপুর রাজ্যে বাড়তে থাকা সহিংসতার ভেতর সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে রাজ্য সরকার। আজ রোববার দ্য হিন্দু, এনডিটিভি সহ বেশ কিছু ভারতীয় সংবাদ মাধ্যম একথা জানিয়েছে। মণিপুরে চলমান অস্থিরতাকে জাতিগত সহিংসতা হিসেবে অভিহিত করেছে ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, মণিপুরে গত বছরের মে মাস থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইত সম্প্রদায় এবং খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কুকি সম্প্রদায়ের মাঝে সহিংসতা চলমান আছে। সহিংসতার কারণে অন্তত 220 জন নিহত ও আনুমানিক 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত বছর সহিংসতা শুরুর পর একাধিকবার রাজ্যের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন জারি করে কেন্দ্রীয় সরকার। সর্বশেষ 14 নভেম্বর রাজ্যের 6টি থানায় এই আইন জারি করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মণিপুর সরকারের যুগ্ম মহাসচিবের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে পাঠানো এক চিঠিতে বলা হয়, মণিপুরের মন্ত্রিসভা 15 নভেম্বর সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন পুনর্বহালের প্রসঙ্গে আলোচনা করেছে।
এবং রাজ্যের যে 6টি থানায় এই আইন জারি করা হয়েছে তা পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে মণিপুরের জিরিবাম জেলায় পুলিশের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে 10 সন্দেহভাজন কুকি বিদ্রোহী নিহত হয়। এরপর গত মঙ্গলবার মেইতেই ত্রাণ শিবির থেকে 3 শিশুসহ 6 জন নিখোঁজ হয়। গতকাল শনিবার এই 6 জনের মরদেহ পাওয়া গেলে আবারও বিক্ষোভে ফেটে পড়ে মণিপুর। দ্য স্টেটমেন্টের প্রতিবেদন অনুযায়ী শনিবার বিক্ষুব্ধ জনতা অন্তত 3 জন মন্ত্রী ও 6 জন এমএলএর বাসভবনে হামলা করে। এনডিটিভি জানায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও আক্রমণের চেষ্টা চালানো হয়। তবে এসব হামলায় কোনো রাজনীতিবিদদের হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবারের সহিংসতার পর আবারও কারফিউ জারি করেছে রাজ্য সরকার। বন্ধ করে দিয়েছে ইন্টারনেট সেবা।